হুম। এক রাতে হঠাৎ স্মার্টফোনের স্ক্রিনে একটা ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট ভেসে উঠল। প্রোফাইল পিকচারে কোনো মানুষের মুখ নেই, মানে শুধু একটা কুচকুচো কালো মথ। আর সবচেয়ে অদ্ভুত এবং ভয়ঙ্কর ব্যাপার হল যে এই রিকোয়েস্ট পাঠিয়েছে তাকে ৩৫ বছর আগে খুন করা হয়েছিল। একদম তাই। আর কেন খুন করা হয়েছিল? স্রেফ তার লেখা একটা পাণ্ডুলিপি চুরি করে খ্যাতির চূড়ায় পৌঁছানোর জন্য। আজকের এই গভীর অনুসন্ধানে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক গোলকধাঁধাতেই প্রবেশ করব। আমি আজকের হোস্ট, আর আমার সাথে আছেন আমাদের রেসিডেন্ট এক্সপার্ট। সবাইকে স্বাগত। হ্যাঁ, আজ আমরা দ্য লিগ্যাসি অব দ্য ব্ল্যাক মথ এর কাহিনীর ওপর ভিত্তি করে লেখা একটা ভীষণ রোমহর্ষক আখ্যান নিয়ে আলোচনা করব। এটা তো শুধু একটা অতি প্রাকৃত ভয়ের গল্প নয়, তাই না? এখানে অপরাধবোধ, পাণ্ডুলিপি চুরি আর বিশ্বাসঘাতকতার একটা অন্তহীন চক্র আছে। গল্পের মূল চরিত্র সল্ট লেকের বিলাসবহুল বাড়ির বাসিন্দা ৬৪ বছর বয়সী লেখক অদৃশ মুখার্জি। সাথে আছে তার অনুগত তরুণ সহকারী আকাশ আর সেই মৃত বন্ধু সুশোভন। তো চলুন বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। কারো পাণ্ডুলিপি চুরি করা মানে তো শুধু কিছু কাগজ বা আইডিয়া চুরি করা নয়। না, একদমই না। এটা আসলে একটা মানুষের আত্মপরিচয়, তার বিনিদ্র রাতের ভাবনা, আর এক কথায় তার সারা জীবনের স্বপ্নকে ছিনতাই করা। এটা তো আত্মাকে খুন করার সমতুল্য। এই আত্মাকে খুন করার ধারণাটাই কিন্তু এখানকার মূল চালিকা শক্তি। একটু ভেবে দেখলে বোঝা যায় অদৃশ মুখার্জির জীবনটা ঠিক এই অন্যের সত্তাকে চুরি করে গড়ে তোলা একটা মিথ্যের ইমারত। হ্যাঁ, সল্টলেকের ওই বিশাল দোতলা বাড়িতে বিপত্নিক আর নিঃসন্তান অদৃষ্ট একাই থাকেন। একদম। বাইরের দুনিয়ার কাছে তিনি একজন অত্যন্ত সফল মানুষ। সদ্য ৩টে বড় উপন্যাসের কাজ শেষ করেছেন আর প্রকাশকদের চমকে দেওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে ওই বিশাল শূন্য বাড়িটা তার অপরাধবোধ এবং একাকিত্বের একটা প্রতীক। তিনি যে আসলে নিজে শূন্য, ভেতরে কোনো সৃজনশীলতা নেই, সেটা বিলাসবহুল জীবনযাত্রা দিয়ে ঢাকার চেষ্টা করেন। আর এই মিথ্যে অহংকারকে প্রতিদিন পুষ্ট করার জন্য তার একজন দর্শকের প্রয়োজন হয়, মানে সেই দর্শক হল আকাশ। হ্যাঁ, তরুণ আকাশ নিজে একজন লেখক হতে চায় বলেই অদৃশ্যের সাথে ছায়ার মতো লেগে থাকে। আকাশের এই আনুগত্য দেখলে রীতিমতো অবাক হতে হয়। বৃষ্টির মধ্যে ভিজে কলেজ স্ট্রিট থেকে বই কিনে আনা থেকে শুরু করে সব ফাইফরমা সে হাসি মুখে খাটে। অদৃশ্য এটা দারুণ উপভোগ করেন। আসলে আকাশকে দিয়ে এই কাজগুলো করানো তার কাছে একটা সাইকোলজিক্যাল টুল। এর মাধ্যমে তিনি নিজেকে বোঝান যে তিনি ক্ষমতাবান। কিন্তু এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই যে সফলতার অহংকার কিভাবে মানুষের ভেতরে লুকিয়ে থাকা অপরাধবোধকে ঢেকে রাখে। ঠিক, অদৃশ ভেবেছিলেন ৩৫ বছর আগের ঘটনা চিরকালের জন্য চাপা পড়ে গেছে, কিন্তু এই মিথ্যের প্রাসাদটা কাঁপিয়ে দেওয়ার জন্য কোনো বড় ভূমিকম্পের প্রয়োজন ছিল না। মানে শুধু একটা ছোট্ট চিরই যথেষ্ট ছিল। একদম। আর সেই চিরটা আসে সোশ্যাল মিডিয়ার ওই নোটিফিকেশন থেকে, তিমির রাহা নামে প্রোফাইল থেকে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট এবং ওই কালো মথ। মত তো সাধারণত আলোর দিকে আকৃষ্ট হয়। হ্যাঁ, কিন্তু এই কালো মথ এখানে আসন্ন ধ্বংস আর অদৃশ্যের অবদমিত পাপবোধের প্রতীক, যা আকৃষ্ট হয়েছে তার আত্মার অন্ধকারের দিকে। এখানেই আমার একটা প্রশ্ন জাগে, অদৃশ কি সত্যি তার অতীত নিয়ে নিষ্প্রিয় ছিলেন, নাকি একটা অপরিচিত ফেসবুক রিকোয়েস্টই তার আত্মবিশ্বাসের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল? এটা খুব সুন্দর একটা পয়েন্ট। মানে এটা তো একটা ভঙ্গুর ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকা বিলাসবহুল প্রাসাদের মতো, তাই না? একটা নোটিফিকেশন বারুদে স্তূপে দেশলাইয়ের কাজ করল। মানুষের অবচেতন মন তো কখনো কিছু ভোলে না। ফ্রয়েড যাকে রিপ্রেশন বা অবদমন বলেছেন, এখানে ঠিক সেটাই ঘটেছে। অদৃশ তার অপরাধকে অবচেতনের অন্ধকারে বন্দী করেছিলেন। কিন্তু ওই তিমির রাহা নামটা, তিমির মানে অন্ধকার আর রাহা মানে পথ, অন্ধকারের পথ। হ্যাঁ, অদৃশ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলেও মেসেজ আসা শুরু হয়। প্রথমে কলেজের পুরনো সাদাকালো ছবি, যেখানে অদৃশ আর সুশোভন আছে। এরপর মেসেজ আসে, কিরে নিশি, কেমন আছিস? বাপরে, গা ছমছম করে ওঠে। এরপর আসে সুশোভনের মৃতদেহের ছবি, আর শেষমেশ তিমির রাহা স্বীকার করে যে সেই সুশোভনের আত্মা। উন্মোচিত হয় সেই ৩৫ বছর আগের ভয়ঙ্কর সত্য, যে সুশোভনের রিসার্চ আর পাণ্ডুলিপি হাতানোর জন্য অদৃশ তাকে লোকাল ট্রেনের দরজা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক। একটা সামান্য ফেসবুক রিকোয়েস্ট থেকে কাহিনী সরাসরি এক ডিজিটাল এবং অতিপ্রাকৃত সংঘাতে রূপ নিল।
ভৌতিক গল্পে তো আমরা পুরনো আয়না বা পোড়ো বাড়ি দেখি, কিন্তু এখানে আধুনিক প্রযুক্তি। যদি আমরা একে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, অতিপ্রাকৃত শক্তি কিভাবে ফেসবুকের মতো মাধ্যম ব্যবহার করে একজন মানুষের মধ্যে মানসিক এবং শারীরিক আতঙ্ক তৈরি করছে, সেটা লক্ষণীয়। অতীত কখনো মুছে যায় না। এটা অনেকটা এডগার অ্যালেন পোর গল্পের মতো। হ্যাঁ, চমৎকার তুলনা। সেখানে অপরাধী নিজের মনের ভয়ই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এখানে সেটা ঘটছে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনের মাধ্যমে। অদৃশ যখন মেসেজ পড়ছে তখন খেয়াল করে যে তার ঘরের সিলিংয়ে সত্যি একটা কালো মথ উড়ে বেড়াচ্ছে। আর তখনই সে মতটাকে মারার জন্য খবরের কাগজ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক তখনই তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সে মেঝেতে লুটিয়ে পড়ে মারা যায়। নিজের অপরাধবোধই তার স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে দিল। কিন্তু গল্পের মোড় তো ঘুরে যায় এরপর। অদৃশের মৃত্যু তো হল, কিন্তু সেই রাতে মেসেজগুলো কে টাইপ করছিল? মৃত আত্মা তো আর স্মার্টফোন ঘাঁটতে পারে না। একদম। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কাহিনী গিয়ে পড়ে নির্দোষ দর্শন আকাশের ওপর। সকালে আকাশ এসে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরে ঢোকে আর অদৃশের মৃতদেহ আবিষ্কার করে। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক পাই। কয়েকদিন আগে লাইব্রেরি ঘর পরিষ্কার করার সময় জঞ্জালের নিচ থেকে আকাশ অদৃশ্যের একটা ডায়েরি, পুরনো ছবি আর সুশোভনের আসল পাণ্ডুলিপিগুলো খুঁজে পায়। ভেবে দেখুন বিষয়টা। ডায়েরি পড়ে সে জানতে পারে তার আদর্শ লেখকের কদর্য অতীত এই মোহভঙ্গ মানুষের মনকে ভীষণভাবে বিষাক্ত করে তুলতে পারে। আর আগের রাতের ঘটনাটা তো আরও অদ্ভুত। জ্বর গায়ে আকাশ ঘুমাচ্ছিল, হঠাৎ একটা কালো মথ এসে তার হাতে বসে। হ্যাঁ, আকাশের শরীর অবশ হয়ে যায় আর সে এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়। মথটি তার ফোনে বসতেই আকাশ নিজে ওই তিমির রাহা প্রোফাইল খোলে এবং অদৃশ্যের সাথে ওই রোমাঞ্চকর চ্যাটিং শুরু করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। প্রতিশোধটা আসলে কে নিচ্ছিল? সুশোভনের আত্মা নাকি আকাশের অবচেতন মন? আমি এখানে একটু পাল্টা যুক্তি দিতে চাই। এটা কি সত্যি কোনো ভূতের কাজ ছিল? মানে আপনি মনস্তাত্ত্বিক দিকের কথা বলছেন? হ্যাঁ, আকাশ ডায়েরি পড়ার পর তার অবচেতন মনে নিজের আইডলের ওপর যে ঘৃণা জন্মেছিল, সেটাই কি তাকে এই কাজ করতে বাধ্য করেনি? মতটি কি শুধু একটা অনুঘটক মাত্র? খুব লজিক্যাল একটা পয়েন্ট। অদৃশ যাকে বছরের পর বছর ব্যবহার করেছে, সেই আকাশের বিতৃষ্ণায় ভরা মনই হয়তো অতিপ্রাকৃত প্রতিশোধের নিখুঁত মাধ্যম হয়ে উঠেছিল। আকাশ তার প্রতিশোধ তো নিল, কিন্তু এই গল্পের শেষ কি ন্যায়ের প্রতিষ্ঠার মাধ্যমে হয়, নাকি এক নতুন অপরাধের জন্ম দেয়? এই বিশ্বাসঘাতকতার চক্রটা খুব ভয়ঙ্কর। ঠিক বলেছেন। আকাশ অদৃশ্যের সেই লেখার বিশাল চেয়ারটায় গিয়ে বসে, যেখানে সে আগে কখনো বসার সাহস পায়নি। ক্ষমতার পামা বদল। একদম। আর সে তার কাঁধের ব্যাগে সুশোভনের পুরনো পাণ্ডুলিপির সাথে অদৃশ্যের সদ্য শেষ করা ৩টে উপন্যাসের পাণ্ডুলিপিও ভরে নেয়। ওয়েট, রিয়েলি? মানে তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়? সে তো নিজেই এখন চোর। আকাশ ভাবে যে পথে অদৃশ হেঁটেছিলেন, আজ সেও সেই পথে হাঁটা শুরু করবে। উচ্চাকাঙ্ক্ষা কিভাবে মানুষের নৈতিকতাকে গ্রাস করে, এটা তার প্রমাণ। উচ্চাকাঙ্ক্ষা যেন একটা ভাইরাসের মতো, একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায়। আকাশ এক রাতেই ভুক্তভোগীর ত্রাতা থেকে নিজেই একজন বিশ্বাসঘাতকে পরিণত হল। আকাশ যখন ঘর থেকে বেরিয়ে যায়, সে খেয়াল করে না যে দেওয়ালে এখন ২টো কালো মথ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। 2টো মথ? ওহ, এই ইমেজটা দারুণ। একটা সুশোভন আর আরেকটা নিশ্চয়ই সদ্যমৃত অদৃশ। হ্যাঁ। এই দুটি মত সুশোভন এবং অদৃশ্যের প্রতীক, যা আকাশের অনিবার্য পতনের পূর্বলক্ষণ। পুরো আলোচনার মূল সুরটা টানলে আমরা দেখি অপরাধবোধের ভার, উচ্চাকাঙ্ক্ষার ধ্বংসাত্মক রূপ আর অতীত কিভাবে সবসময় তার পাওনা আদায় করে ছাড়ে, তারই একটা নিখুঁত চিত্রই গল্প। আর এটা আমাদের সবার জন্য একটা সতর্ক বার্তা। তথ্য বা প্রতিভার লোভে মানুষ কতটা নিচে নামতে পারে। অন্ধকারের পথে পা বাড়ানোর প্রলোভন যে কোনো মানুষের জীবনেই আসতে পারে। একদম ঠিক। শর্টকাট নেওয়ার লোভ আমাদের সবাইকে কখনো না কখনো টানে। তো শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই, যা নিয়ে পরে ভাবতে বাধ্য হতে হবে। ওই ২টো মথের বিষয়টা? হ্যাঁ, ওই যে 2টো মথ দেওয়ালে বসে আকাশের চুরি করা দেখছিল, তারা কি এখনই আকাশের ক্ষতি করবে, নাকি ৩৫ বছর অপেক্ষা করবে, ঠিক অদৃশ্যের মতো? আকাশ যখন সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে, তখনই কি তার পতন ঘটানো হবে, যাতে ব্যথাটা সবচেয়ে বেশি হয়? একদম।
এই গভীর চিন্তার রেশ রেখেই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি। অতীত কখনো ঘুমায় না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করে।